আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। আচ্ছা, তার আগে একটু সবাইকে অনুরোধ করব, যারা জয়েন করেছেন আমাদের সঙ্গে, আমি কথা বলতে বলতে তাদেরকে একটু অনুরোধ করব, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাই সবার প্রোফাইলে একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন, যেন পরবর্তীতে খুব সহজে আপনি খুঁজে পান ক্লাসটি। তো যারা আছেন এখন পর্যন্ত তাদেরকে বলবো, অনুরোধ করব, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। আজকে আমাদের পেইড ব্যাচের একটা ক্লাস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেটার এর আগে 3টা ক্লাস হয়েছে পেইড ব্যাচে। আজকে আমরা তার 4 নাম্বার ক্লাসটা নিয়ে আলোচনা করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 4 আছে, আলোচনা করা হবে। এবং আপনারা যারা আমাদের নিয়মিত ক্লাস করেন তারা একটু এটা কি লিখছে, এটা বুঝি নাই। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানান, এবং সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেন। শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখবেন, শেয়ার ডান বা ডান লিখবেন শুধু, আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ শেয়ার দিয়েছেন। আর যেটা বলছিলাম যে ক্লাসটি আমরা করব ঠিক আছে, বাট এর পূর্বে আমরা কত পেজ পর্যন্ত করেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। সম্ভবত আমরা পূর্বে করেছিলাম যে সংখ্যাটা বা পেজ নাম্বারটা ছিল, আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, আপনাদের মনে আছে না পেজ নাম্বার কত থেকে শুরু বলেন তো? মাস্টার বইয়ের যে পেজ, সেই পেজের হচ্ছে আমাদের সম্ভবত 464, 464 মেবি, তাই না? হ্যাঁ, একটু সবাই ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন, যেন অন্যরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমি প্রথমে পেজ নাম্বারটা ওপেন করে নিচ্ছি, আমাদের রেগুলার যে জায়গা সেখান থেকে। আচ্ছা, পেজ নাম্বারটা মনে আছে কারো? পেজ নাম্বারটা মনে আছে? স্যার কই গেছেন? স্যার ঠিকই আছে, স্যার স্যারের জায়গায় আছে। আচ্ছা, আমরা পেজ নাম্বার হচ্ছে যে এখানে 464, অর্থাৎ 464 পেজ থেকে। ওকে, আগের ক্লাসগুলো সব আমাদের পেইড ব্যাচে আছে, সেখান থেকে পেয়ে যাবেন, আমাদের পেইড গ্রুপে আছে। তো আমরা প্রশ্নটা এখান থেকে যদি নেই, প্রশ্ন থেকে শুরু করব। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন আমি একটু নিয়ে নিতে চাই। আচ্ছা, প্রশ্ন কি আছে সেটা পরে দেখি, বাট আগে রুলটা একটু দেখে আসি, কেমন? আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে বিষয়টা, সবাই একটু তার আগে, আমি যুক্ত যেহেতু হচ্ছেন, হতে হতে একটু শেয়ার দিয়ে ডান লিখে দিবেন। আচ্ছা, প্রথমে বলছে ইট, একটা কথা বলছে ইট, আর একটা হচ্ছে হু। কে না অর্থে বাক্যের সাবজেক্ট হলে এরা সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আরেকটা কথা কি বলছে স্যার দেখেন, যেমন ইট ইজ উই হু আর টু ব্লেম, আরেকটা বলছে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, বিভিন্ন কথা দেওয়া আছে। তবে হু দ্বারা প্লুরাল নির্দেশ করা হলে প্লুরাল ভার্ব নাই, যেমন উই নিড পিপল হু আর গুড অ্যাট, ইত্যাদি ইত্যাদি লিখছে। তো আমি যদি আপনাদেরকে বলি, একটু খেয়াল করবেন, প্রথম প্রশ্নটা একটু নিতে চাই। প্রথম প্রশ্নের উত্তরটা আমি ঢেকে রেখেছি, আপনারা একটু খেয়াল করেন। প্রথম প্রশ্ন যেটা আমাদের 164 নম্বর প্রশ্ন, আমি এই দুইটা বাদ দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, জাস্ট একটু উত্তর করার চেষ্টা করবেন, যা হয়, ভুল হইলে হবে, কারেক্ট হইলে কারেক্ট হবে। আচ্ছা, এখানে কি আর হবে নাকি ইজ হবে, কোনটা উত্তর হবে প্রথমটা একটু বলেন। আমি তারপরে অবশ্যই রুলটা বলে দিব যে কি হবে। তো আপনাদেরকে একটু নিজে বলছি, আপনারা একটু উত্তর করেন যে কোনটা হবে, ইজ হবে নাকি আর হবে। একটু প্রথমে এটা আমি জানতে চাই যে ইজ হবে নাকি আর হবে। ধরেন পরীক্ষাতে আসলো, তখন আপনি এটাকে কিভাবে উত্তর করতেন? ঠিক আছে, 461 না, আমাদের আমি দেখেছি অলরেডি 464 পেজ। হ্যাঁ, এই যে কেউ বলতেছে 461, কেউ বলতেছে 62, আমি দেখেছি অলরেডি। সো এই জন্য আমি বললাম 464 পেজ। ওকে, আচ্ছা, হ্যাঁ, এই তো উত্তর আসা শুরু করেছে। আচ্ছা, এখানে একটু দেখেন তাহলে, আমাদের যে কথাটা আমাদের বলা হচ্ছে, একটা সাবজেক্ট দেওয়া আছে ইট। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার ইট এর পরে কি বসবে। সবসময় মনে রাখবেন যে ইট এর পরে সিঙ্গুলার ভার্ব, আবার বলছি ইট এর পরে সিঙ্গুলার ভার্ব যদি সেন্টেন্সের শুরুতে একা থাকে। আবার বলছি ইট এর পরে সিঙ্গুলার ভার্ব যদি সেন্টেন্সের শুরুতে একা থাকে। আবার বলছি ইট এর পরে সিঙ্গুলার ভার্ব যদি সেন্টেন্সের শুরুতে একা থাকে। তাহলে এখানে ইট লেখা আছে, ইটের পরে ইজ হবে, কি হবে? ইজ, ইটের পরে ইজ। আচ্ছা, ইজ দিয়েছেন কারা কারা একটু দেখি যে কার কার হইলো। ইট ইজ হচ্ছে উত্তর। আর এখানে ভুল, অনেকেই দি স্টুডেন্ট, ইট আর দ্য স্টুডেন্ট না, ইট ইজ দ্য স্টুডেন্টস হু শুড নট মিস এনি ক্লাস। আচ্ছা, এখানে নিয়ম কিন্তু ইট এবং হুর এই দুইটা কথা বুঝেন।
হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন স্যার? রিলেটিভ প্রোনাউন। এটার ক্ষেত্রে সবসময় ভার্ব সিঙ্গুলার, বাট রিলেটিভ প্রোনাউন যেটা, এই রিলেটিভ প্রোনাউন যদি সেন্টেন্সের শুরুতে একা বসে, রিলেটিভ প্রোনাউন যদি সেন্টেন্সের শুরুতে এরকম একা বসে, বুঝেন, এবং সেটা দ্বারা যদি সিঙ্গুলার নির্দেশ করে, তখন তারপরে ইজ বসবে অথবা সিঙ্গুলার ভার্ব। তো একটু বোঝার চেষ্টা করেন। যেমন ধরেন আমি যদি বলি কোন একটা সেন্টেন্সের শুরুতে একদম হু লেখা আছে, এখন হুর পরে আপনি কি ব্যবহার করবেন? হু, দেখেন খেয়াল করে আপনি কি বলেন যে আর ইউ, মনে আছে না যে হু আর ইউ, আমরা একটা প্রশ্ন করি না? তো এক্ষেত্রে হুর পরে যে আরটা বসলো কেন? এই ইউটা অনুসারে, মানে এই হু দিয়ে এই ইউ এর রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। আবার বলছি, এই যে ইউটা, ইউ এর রিলেটিভ প্রোনাউন কি হবে স্যার? ইউ এর রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, এই জন্য এখানে আর বসছে। আবার ধরেন যদি কেউ কোনো কারণে বলে, ধরেন এরকম একটা সেন্টেন্স হতে পারে হু এরপরে এম আই, এখন এই যে আই লিখছেন না স্যার, আই একটা প্রোনাউন, বাট তার রিলেটিভ প্রোনাউন হচ্ছে এখানে হু, এই জন্য এম। ওকে, অর্থাৎ হুর পরে কি বসবে? সেটা কি ইজ বসবে নাকি আর বসবে নাকি এম বসবে, এটা নির্ভর করে এই হু দ্বারা আসলে কোন রিলেটিভ প্রোনাউনকে নির্দেশ করতেছে। এখন দেখেন যদি এরকম কোনো প্রোনাউন নাই, মানে এরকম প্রোনাউন এই অংশটা নাই, এটুকু নাই, তখন আপনার হুর পরে সবসময় সিঙ্গুলার ব্যবহার করা হবে। কি? সিঙ্গুলার ব্যবহার করা হবে। একটু দেখেন, আমি যদি বলি কে ফুল পছন্দ করে না, নিচে একটা সেন্টেন্স না হয়ে জাস্ট এরকম লিখলাম, তখন কেমন লিখতে হবে আমাকে? হু, তারপরে ডাজ নট, হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। এখন দেখেন আমি যে হু কথাটা বলছি, এখানে যে হু লিখছি, এই হু দিয়ে কাকে বোঝাইছে এখানে কিন্তু এরকম কোনো কিছু উল্লেখ নাই। বাট যখন আপনি প্রশ্নটা বলছিলেন এরকম যে হু আর ইউ, এই ক্ষেত্রে কিন্তু এই হু আর ইউ যখন বলছে, এই ইউটাকেই নির্দেশ করছে হু দিয়ে। ওকে, বাট এইখানে এরকম অন্য কোনো প্রোনাউন নাই যেটা আমার হুকে নির্দেশ করতেছে। আচ্ছা, যারা জানেন না তারা অযথা প্রশ্ন বা কমেন্ট এভাবে করবেন না। হ্যাঁ, পেজ নাম্বার আমরা ক্লাস শেষে উল্লেখ করে দিয়েছিলাম কত নাম্বার পেজ থেকে শুরু করব নেক্সট ক্লাস, এবং সেভাবেই শুরু করা হয়েছে। হ্যাঁ, পেজ নাম্বার হচ্ছে 464। আর পরে যারা যুক্ত হয়েছেন একটু সবাই ক্লাসটি শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটু খেয়াল করেন আমার পরবর্তী প্রশ্ন যেটা 2 নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য, যে স্যার হুর পরে আমরা কি বুঝাবো বা কি বসাবো সেটা একটু দেখে আসি। কি বলছে যে হু ডাজ নট নো দ্যাট 2 and 2 make 4। আচ্ছা, হু ডাজ নট নো দ্যাট 2 and 2 make 4। আচ্ছা, হু ডাজ নট, প্রথমেই বলি স্যার এইখানে যে হু, এই হু দ্বারা কাকে বুঝাইছে এখানে কিন্তু এরকম কোনো ওয়ার্ড নাই, তার মানে এখানে সিঙ্গুলার হবে, প্লুরালটা হবে না। তাহলে প্লুরাল যেটা হবে না ওটাকে আমি আগে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু এটাই ডু নট লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, বাকি যতগুলো আছে একটু খেয়াল করেন, সবগুলোর মধ্যেই হু ডাজ নট নো, হু ডাজ নট নো, হু ডাজ নট নো, এই পর্যন্ত সেম আছে। আচ্ছা, এরপরে কথা স্যার, যদি কখনো দুইটা সাবজেক্টের একটা সিঙ্গুলার রেজাল্ট আসে তখন ভার্ব সিঙ্গুলার হয়, যেমন আমরা পড়ছি 2 and 2 makes 4 অথবা 3 and 3 makes 6, এই কথাগুলা। তো এখানে যে 2 and 2 দেওয়া আছে, এর সাথে মেক আছে, এস নাই, তাহলে এই জন্য এটা বাদ দিতে পারতেছি। ওকে, আচ্ছা, আবার যদি দেখেন দ্বিতীয়টা, এটাই মেক্স আছে, বাট এইখানে হ্যাভ আছে, হ্যাভ হয় না, কি হবে? হ্যাজ হতে পারে। তাহলে এই জন্য এই দুটা বাদ। 165 নাম্বার উত্তর কি স্যার? সি। 165 নাম্বার উত্তর কি? সি নাম্বার। আচ্ছা, এই পর্যন্ত আপনারা কি একটু ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টসে জানায়েন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, যেহেতু শীতকাল, শীত সিজন আসলে একটু ঠান্ডার সমস্যা হয় আমার একটু বেশি। আচ্ছা, এই পর্যন্ত একটু ক্লিয়ার হলে তাহলে একটু অবশ্যই ক্লিয়ার লিখবেন। আবার বলছে এই পর্যন্ত ক্লিয়ার বুঝলে একটু ক্লিয়ার লিখবেন। এটা কেন উত্তর হয়েছে বুঝতে তো পারছেন, এখানে মেক্স আছে, এটা এই জন্য নিয়েছি কারেক্ট, আর এখানে হু ডাজ নট আছে, এই জন্য, এই দুইটা কারণে আমরা এখান থেকে নিয়েছি। ওকে, আগের ক্লাসগুলো সব আমাদের পেইড ব্যাচের গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যদি আমি চলে যাই স্যার, রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তবে এর পরবর্তী ভার্বটি ওই রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট এর নাম্বার ও পার্সন অনুসারে বসে। তো এগুলো আমরা বাদ দেই। আমি জাস্ট আপনাকে যদি বলি রিলেটিভ প্রোনাউন কোনগুলা, সেগুলো আগে আপনাকে রিলেটিভ প্রোনাউনের ক্লাস করতে হবে। এখন প্রোনাউনের ক্লাসটা আমাদের পূর্বে হয়েছে, আপনারা জানেন প্রোনাউনের ক্লাসটা এর আগে আমরা করেছি, তাই না? এখন দেখেন, আচ্ছা একটু
তো একটু যদি বলি, ধরেন আমি যদি কোনো কারণের প্রোনাউন গুলা বলি, মানে রিলেটিভ প্রোনাউন যেহেতু আমরা পড়বো, তো আমি রিলেটিভ প্রোনাউন গুলো একটু লিখে দিচ্ছি, আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন বা নোট নিয়ে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন গুলা কি কি? হু, হোয়াট, হুইচ, মূলত এইগুলা বেশি হয়। এরপর হচ্ছে দ্যাট। আরো এগুলার অবজেক্টিভ ফর্ম আছে, যেমন হু থেকে হুম আছে, হুইচ থেকে হুজ আছে। ওকে, এই লাস্টের দুইটা আসলে প্রোনাউন হিসাবে না হয় অবজেক্ট হয়। তো আপনারা মেইনলি এই যে কয়টা আছে না, আমি যদি বলি এই কয়টাকে বেশি করে মনে রাখবেন। ওকে, চারটা। তাহলে যেটা বলছি যে রিলেটিভ প্রোনাউন যেটা হু, হোয়াট, হুইচ, দ্যাট, এই ওয়ার্ড গুলার ভার্ব কি হবে পরবর্তীতে সবসময় তার পূর্বপদ বলে দেয়। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে কি বসবে, ইজ নাকি এম নাকি আর, এটা সবসময় কি করা হয়, সেটা হচ্ছে পূর্বপদ বলে দেয়। একটু খেয়াল করেন, যদি কোনো সেন্টেন্সে দেখেন, আমি যদি আপনাকে বলি, একটা একটা করে দেখাই দিই তাহলে ভালো হবে। একটা প্রশ্ন দেখেন, কি বলছে এখানে, একটা হু লেখা আছে, এটা রিলেটিভ প্রোনাউন। এখন এই রিলেটিভ প্রোনাউনের পরে এখানে কি বসতে পারে সেটার হিসাব কি, সেটা নির্ভর করবে এই যে পূর্বে কি আছে, পূর্বপদ, এটাকে বলে অ্যান্টিসিডেন্ট, দ্য ম্যান। এখন আপনি বলেন দ্য ম্যানের পরে আমরা কি ব্যবহার করি, দ্য ম্যানের পরে কি ব্যবহার করি, একটু বুঝেন, দ্য ম্যানের পরে কি ব্যবহার করি। দ্য ম্যান এরপরে কি আপনি হ্যাভ ব্যবহার করেন নাকি হ্যাজ ব্যবহার করেন, ইজ ব্যবহার করেন নাকি ওয়্যার ব্যবহার করেন। এখন কথাটায় আসি চলে, কি বলছে, ইউ আর দ্য ম্যান হু অলওয়েজ ট্রাবলড মি, তুমি হচ্ছে সেই ব্যক্তি যে সবসময় আমাকে ডিস্টার্ব করেছ। এখন দেখেন একটা কথা, হু ইজ অলওয়েজ ট্রাবলড, বাট এখানে দেখেন ট্রাবলড ভার্বের তৃতীয় রূপ আছে। আর তৃতীয় রূপ থাকা মানে হচ্ছে এটা পারফেক্ট টেন্সে করতে হয়, আমাদের ইজ ব্যবহার করা যাবে না বা ওয়ার ব্যবহার করা যাবে না, হয় হ্যাভ না হলে হ্যাজ, পারফেক্ট করতে হলে। তো যেহেতু আমাদের দা ম্যান আছে, তাহলে দা ম্যানের সাথে আপনারাই বলেন এবার, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, কোনটা উত্তর হবে বলেন তো। 166 নাম্বার। আবার বলছি যে দা ম্যান, তাহলে হুর পরে কি আপনি হ্যাভ না হ্যাজ ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করবেন। হুর পরে কি বসবে সেটা নির্ধারণ করে তার পূর্বের ওয়ার্ড, পূর্বের ওয়ার্ড অনুসারে বসে। ওকে, এটা আপনাদের কাছে প্রশ্ন। 167 নম্বর প্রশ্নটা আমি বুঝাই দিচ্ছি, হু আছে, তাহলে এখানে ইউ আছে। হ্যাঁ, যেহেতু এটা ইউ আছে তাহলে ইউ অনুসারে বসবে। ওকে, আপনারা একটু বুঝেন, এবং যদি না বুঝেন তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর করার চেষ্টা করব, ঠিক আছে, সমস্যা নাই। একটু খেয়াল করেন, আমরা যদি একটু পার্ট বাই পার্ট নেই, আমাদের ফার্স্ট একটা কোয়েশ্চেন ছিল, সেটা ছিল কি স্যার হু, এখানেও একটা হু আছে, এখানেও একটা হু আছে, এখানেও একটা হু আছে। হ্যাঁ, এখন খেয়াল করেন যে বিষয়টা আমাদের এখানে জানা দরকার, আমি বলছি এই হুর পরে ইজ বসবে না আর বসবে না এম বসবে, সেটা নির্ভর করবে পূর্বপদ। এখানে দা ম্যান আছে সিঙ্গুলার, তাই এখানে হ্যাজ বসবে। আচ্ছা, এরপরে দেখেন যদি এখানে যে হুটা আছে তার পূর্বে একটা ইউ আছে, এটা অ্যান্টিসিডেন্ট, যেহেতু এটা পূর্বপদ তাহলে এটা অনুসারে আমাদের এখানে ভার্ব বসবে, তাহলে ইট ইজ ইউ হু। এরপরে আমরা কি ব্যবহার করি, ইউ এর সাথে কোনটা আছে স্যার, ইউ এর সাথে সরাসরি আর ব্যবহার করা হয়, অর্থাৎ এই হুর পরে কি বসবে সেটা এই ওয়ার্ড অনুসারে আমাদের কাজ করে। নেক্সট কোশ্চেন দেখেন, এখানে আই দেওয়া আছে হুর পরে। এখন আপনি জানেন আই এর পরে কি বসে স্যার, আই এর পরে আমরা এম, তাহলে আই এর সঙ্গে আমাদের আসে কি, এই যে এটা এম, তাহলে এখানে হচ্ছে আমাদের এম, তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম। অর্থাৎ সব সময় আমাদের রিলেটিভ প্রোনাউনের ভার্ব কি বসবে সেটা নির্ভর করে তার পূর্বপদ অনুসারে। এবার আসেন এই যে প্রশ্নটা 169 যে কোশ্চেন, সেই কোশ্চেন আমাদের কি বলছে, আই হু ইউর ফ্রেন্ড, তারপরে উইল ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন একটু খেয়াল করেন, এইখানে যে হু আছে, তাহলে হুর পূর্বে কি আছে আই, আর এই আই অনুসারে হচ্ছে আমাদের এম বসানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত একটু ক্লিয়ার বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন তাহলে 170 নম্বর প্রশ্নটা একটু দেখবো। 170 নম্বর প্রশ্ন দেখেন, এখানে কি বলছে স্যার, 170 নম্বর প্রশ্ন, ইট ইজ ইউ, সব জায়গায় ইউ আছে। হ্যাঁ, ইউ, তাহলে এখন নিজেরাই বলেন, যেহেতু ইউ আছে তাহলে ইউ এর সঙ্গে কোনটা কারেক্ট হবে। 170 নম্বর প্রশ্ন আপনাদের জন্য এই রুল অনুসারে কোনটা হবে, 170 নম্বর প্রশ্ন উত্তর কোনটা হবে।
গুড, এই তো উত্তরগুলো আপনারা বুঝতেছেন, তার মানে আপনারা আসলে বুঝতে পারতেছেন ক্লাসগুলা। তাহলে এক্ষেত্রে 170 নম্বরে আমাদের সবগুলারই হু আছে, বাট হুর পূর্বে আছে ইউ, আর ইউ এর সাথে কখনো ইজ হয় না। আমরা জানি ইউ এর সাথে ইজ হয় না, ইউ এর সাথে কি হবে স্যার? ইউ এর সাথে হ্যাভ হয়, হ্যাজ হয় না। উত্তর কোনটা তাহলে? বি। 170 নম্বরের উত্তর কি হবে স্যার? বি। ইউ আছে তাই আর হবে। গুড। আচ্ছা, এই পর্যন্ত রুলটা ক্লিয়ার বুঝছেন কিনা স্যার? আমাকে একটু জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি। এবং এই রিলেটেড আরো দু একটা প্রশ্ন আছে, আমার সাথে সাথে আপনারা একটু উত্তর করে ফেলেন, হ্যাঁ, যে এই রিলেটেড আরো আছে, সেগুলা কি হবে। অ্যান্সার গুলা দেখা যাক, সমস্যা নাই, আপনার দেখার দরকার নেই অ্যান্সার গুলা। হ্যাঁ, আপনি দেখবেন না, স্যারে দেখলো সমস্যা নাই, বা আমি যে দেখে রাখছি এখন এগুলো অবচেতন ভাবে চলে আসে, জুম অনেক সময় হয় না কারেক্টলি। তাহলে 171 নম্বর উত্তর কি হবে, 172 নম্বর উত্তর কি হবে? আমার সঙ্গে সঙ্গে আপনারাও করে ফেলেন, আমিও করছি। ওকে, আমি একটু সময় নিচ্ছি, আমি 30 সেকেন্ড পরে করছি, আপনাদের জন্য রাখছি 171 এবং 170। আচ্ছা, প্রথমে প্রশ্ন বলছে a reward has been announced, একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে ফর দ্য এমপ্লয়িজ, অর্থাৎ যারা এমপ্লয়িজ আছে। হু, এবার হুর পূর্বে যে এমপ্লয়িজ আছে এটা প্লুরাল, তাই না স্যার? যেহেতু এটা প্লুরাল, তাহলে এখানে ভার্ব যেটা হবে সেটা অবশ্যই প্লুরাল হতে হবে। তাহলে প্লুরাল যে ভার্ব গুলো আছে সেগুলো আমরা একটু রাখি আর বাকিগুলাকে বাদ দিয়ে দিই। তাহলে প্রথমে হ্যাশটাকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন দেখেন যেই কথাটা আছে যে a award has been announced for the employees, অর্থাৎ এমপ্লয়ীদের জন্য একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। যেহেতু পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাহলে এটাকে কি করব বলেন, এবার আপনারা উত্তর করেন, আমি পরে আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে নিয়ে নিজেরাই। ওকে, একটু দেখেন কোনটা 71। আচ্ছা, এই যেটা। এখন দেখেন, যেহেতু আমাদের এমপ্লয়িজ ছিল, তাহলে এমপ্লয়িজদের জন্য পুরস্কার অলরেডি ঘোষণা করা হয়েছে। আর সাধারণত একটা সেন্টেন্সের উভয় পাশে একই টেন্স হয়। এই সাইডটা দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, তাহলে অপর সাইডেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা সেম টেন্স যখন আসবে, তাহলে আমাদের যেটা লাগবে সাবজেক্ট দিয়ে ভার্বের তৃতীয় রূপ। আর এই সাবজেক্ট দিয়ে ভার্বের তৃতীয় রূপ আছে এই যে এটাই, হ্যাভ ওয়ার্কড। ওকে, হু হ্যাভ ওয়ার্ক, উইল বি দিলে ফিউচারে চলে আসবে, আর উইল বি ওয়ার্ক হয় না কখনো। হ্যাঁ, উইল বি ওয়ার্ক, এই নিয়মটাই ভুল, করতে হবে উইল ওয়ার্ক। ওকে, অথবা উইল বি ওয়ার্কিং কন্টিনিউয়াস করতে গেলে। আর হু হ্যাভ হ্যাড ওয়ার্ক এটাও হয় না। হ্যাঁ, অর্থাৎ কারেক্টলি হচ্ছে আমাদের এটার উত্তর কোনটা? এটা। 171 নম্বর উত্তর তাহলে কোনটা স্যার? এ। কেন এ হয়েছে বুঝতে পারছেন নিশ্চয়ই। আচ্ছা, 172 নম্বর প্রশ্ন দেখেন, এভরিবডি, আপনারা জানেন এভরিবডির পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে এক্ষেত্রে হু আছে, হু ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার পূর্বে এভরিবডি আছে, তাহলে উত্তর হবে এটা, হ্যাজ। বুঝতে পারছি না স্যার? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা? তাহলে একটু কমেন্টসে অবশ্যই সবাই ক্লিয়ার কথাটা লিখবেন বা সি লিখে দেন, যেন আমি বুঝতে পারি যে হ্যাঁ এই পর্যন্ত আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। একটু কমেন্টে সি লিখে দিবেন যে এই পর্যন্ত স্যার ক্লিয়ার। আমরা তাহলে নেক্সটে চলে যাই। ওকে, আচ্ছা, নেক্সটে যে নিয়মটা আমাদেরকে বলছে একটু খেয়াল করবো সবাই। নেক্সট নিয়মটা একটু দেখেন। এই নিয়মটা বলা হয়েছে যে এরকম, মোর দেন ওয়ান যদি একের অধিক হয়, একটু ভালোভাবে মনে রাখবেন, মোর দেন ওয়ান মানে একের অধিক বা দুইয়ের কম। আবার বলতেছি, মোর দেন ওয়ান মানে একের অধিক দুইয়ের কম, এটা প্লুরাল না। তাহলে এরপরে সবকিছু সিঙ্গুলার। আবার বলছি, এরপরে কি সবকিছু সিঙ্গুলার। তাহলে মোর দেন ওয়ান এরপরে সিঙ্গুলার নাউন হবে এবং সিঙ্গুলার ভার্ব হবে। বাট মোর দেন টু যখন বলবে, বা মোর দেন থ্রি বা মোর দেন ফোর, একাধিক যখন চলে যায় তখন প্লুরাল ভার্ব হবে। কি স্যার? প্লুরাল ভার্ব হবে। যেমন একটু খেয়াল করেন, যেমন বলছে মোর দেন ওয়ান পারসন, একজনের বেশি। তো একজনের বেশি মানে আমরা মনে করি যে স্যার একজনের বেশি তো দুইজন, তাই না? বাট ব্যাকরণের ভাষায় এখানে নিয়মটা এমন যে যদি মোর দেন ওয়ান কথাটা থাকে, তাহলে পরবর্তীতে সবকিছু সিঙ্গুলার হবে। এই জন্য পারসন এটা সিঙ্গুলার, ইজ এটাও সিঙ্গুলার। ওকে, আর যদি নিচের প্রশ্নটা খেয়াল করেন, দেখেন মোর দেন ওয়ান, ম্যান এটা সিঙ্গুলার, ওয়াজ এটাও সিঙ্গুলার। বাট এখানে খেয়াল করেন মোর দেন টু, টুর পরে ম্যান লেখে নাই, কি লিখছে? মেন। আর এখানে ওয়ার লিখছে, মানে মোর দেন টু যখন চলে যাবে তাহলে টুর পরে সবকিছু প্লুরাল, আর মোর দেন ওয়ান থাকলে ওয়ানের পরে সবকিছু সিঙ্গুলার। মনে থাকবে না স্যার কথাটা? ওয়ানের পরে সবকিছু সিঙ্গুলার,
টুর পরে সবকিছু প্লুরাল যদি মোর দেন থাকে। তাহলে নিচের প্রশ্নটা একটু দেখেন কি বলছে, 173 নম্বর প্রশ্ন, মোর দেন 2 জেনারেল পিপল। তাহলে টু বলছে, তাহলে এরপরে সবকিছু প্লুরাল, যেহেতু জেনারেল পিপল বলছে তাহলে এটা প্লুরাল। আর যেহেতু প্লুরাল তাহলে আপনারাই বলেন এখন 2 জনের বেশি জেনারেলকে হত্যা করা হয়েছে। তারা হত্যা করে নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। ওকে, সালাম করা হয়েছে, কিছুই বলি নাই মানে ওয়ালাইকুম আসসালাম, আমি দেখি নাই। তো যাই হোক, যেটা বলছে স্যার, মোর দেন 2 জেনারেল পিপল, তো 2 জন সাধারণ মানুষের বেশি হত্যা করা হয়েছে। তো যখন হত্যা করা হয়েছে প্যাসিভে, প্রথমে আমাদের সিঙ্গুলার ওয়াজ আছে একটা, ইজ আছে একটা, এই দুইটা বাদ দিয়ে দেই। হ্যাঁ, এবার আপনারা বলেন যে বাকি বি এবং ডি কোনটা উত্তর হতে পারে। 2 জন মানুষের বেশিকে হত্যা করা হয়েছে, তারা হত্যা করে নাই। তারা হত্যা করলে হয়তো মোর দেন 2 জেনারেল পিপল হ্যাভ কিল্ড ইন দা ফাইটিং, মানে মারামারির মধ্যে 2 জনের বেশি লোক হত্যা করেছে না, হত্যা করা হয়েছে। ওকে, এই জন্য আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে। এটার উত্তর হচ্ছে বি। কি হবে 173 নম্বরে? বি। ওকে, 173 নম্বরের উত্তর কি হবে? বি। তাহলে মোর দেন 1 হলে সব সিঙ্গুলার, মোর দেন 2 3 4 5 হলে সব প্লুরাল। এটা মনে রাখেন, যদি এটা মনে রাখতে পারেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব একটু। 165 নাম্বার পেজ, এখানে যদি এই রিলেটেড আর প্রশ্ন নাই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন এখানে প্রশ্নটা কি বলছে। নেক্সট কোয়েশ্চেন যেটা সাধারণত বলছে কি, এ নাম্বার অফ। এ নাম্বার অফ মানে একটা সংখ্যা, আবার বলছে এ নাম্বার অফ মানে হচ্ছে একটা বড় আকারের সংখ্যা যেটা বলায়। তাহলে এ নাম্বার অফ এর পরে দেখেন কি বলছে, সাম, সেভারেল, মেনি, এরপরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব বসে। আর দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন এবং সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। তবে এ নাম্বার অফ এর ক্ষেত্রে নাম্বারের আগে ফ্যান্টাস্টিক, গুড, গ্রেট, গ্রোয়িং, লার্জ, লিমিটেড, এই যে কথাগুলা লিখছে দেখেন এগুলা, এই যে এই ওয়ার্ডগুলো এমন কোন একটা অ্যাডজেক্টিভ বসতে পারে। আচ্ছা, এন নাম্বার অফ এর ক্ষেত্রে ইকুয়াল, ইনক্রিজিং, ডিটারমিনেট, ইনফিনিটিভ এমন কোন অ্যাডজেক্টিভ এবং দা নাম্বারের ক্ষেত্রে অ্যাকচুয়াল, এক্সাক্ট, এই অংশগুলো প্রয়োজন নাই, এটুকু প্রয়োজন নাই। হ্যাঁ, প্রয়োজন হচ্ছে আমাদের যেটুকু সেটুকু আমি আলাদা করে বলে দিচ্ছি, জাস্ট একটু খেয়াল করবেন। আমি এটাকে কাজ করি, আলাদা একটা জায়গা থেকে বুঝিয়ে নিয়ে আসি আমাদের বোর্ড থেকে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, সিস্টেমটা দেখেন একটু। এ নাম্বার অফ যদি থাকে, এ নাম্বার অফ প্লাস এই জায়গা যদি থাকে স্যার প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। ওকে, এটা যেমন আমি যদি একটা নিচে উদাহরণ লিখি, দেখেন এ নাম্বার অফ, আমি এটা একটু অন্য কালার নিচ্ছি বোঝার জন্য, বয়। এই যে এ নাম্বার অফ বয় লেখা যাবে না, কি বলছি, এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন, তাহলে বয়েজ লিখতে হবে। হ্যাঁ, তাহলে এ নাম্বার অফ বয়েজ, এরপর প্লুরাল ভার্ব আর, এরপরে যদি আমরা চিন্তা করি স্যার, এরপরে বলতে হবে প্রেজেন্ট হিয়ার। আচ্ছা, এখন খেয়াল করেন যদি এই নিয়মটা আমরা পরবর্তীতে দেখি সেটা কেমন হবে। সেটা হচ্ছে এরকম, দা নাম্বার অফ, এক্ষেত্রে উপরের নিয়মটা সেম যে স্যার প্লুরাল নাউন, প্লুরাল নাউন, তবে মাঝে মাঝে প্লুরাল নাউন না থেকে সিঙ্গুলার আসতে পারে, প্লুরাল নাউন বাট সিঙ্গুলার ভার্ব, এই জায়গায় গিয়ে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। হ্যাঁ, সিঙ্গুলার ভার্ব, তবে অপশনে যখন সিঙ্গুলার ভার্ব থাকবে না তখন আবার প্লুরাল করা যাবে। নিচের উদাহরণটা দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি সেন্টেন্সটাকে দা নাম্বার দিয়ে লিখতাম, যেমন উপরে লিখছি দ্য নাম্বার অফ বয়েজ, আমি আপনাদেরকে এটা করতে দিচ্ছি। এবার আপনারাই বলেন ইজ নাকি আর লিখবো নিচেরটা। এটা কি হবে বলেন, ইজ নাকি আর হবে? দ্য নাম্বার অফ বয়েজ। আচ্ছা, 173 নম্বর বলে দিব স্যার।
হ্যাঁ, আচ্ছা আমি বলেছিলাম বস্তু থাকলে ভার্বের থ্রি হয়, কিন্তু কখনোই বলি নাই যে ব্যক্তি থাকলে ভার্বের থ্রি হবে না। হ্যাঁ, সবসময় আমি হসপিটালে যাব, আমি যদি বেহুশ হয়ে পড়ে যাই তখন আমি বস্তুর মতো, আমাকে হসপিটালে নেওয়া হবে, আমার কিছু করার ক্ষমতা থাকে না। ফ্যাক্ট হচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা এইটার উত্তর কি হবে, আমাকে একটু উত্তরটা করে দেন আপনারাই। আমি এখানে বলছি দ্য নাম্বার অফ বয়েজ, তাহলে এখানে ইজ হবে নাকি আর হবে? না বুঝলে উপরের রুলটা পড়ে নেবেন। কি বলছি, দা নাম্বার অফ যদি থাকে তাহলে প্লুরাল নাউন হবে, যেটা প্লুরাল নাউন আছে, বাট সিঙ্গুলার ভার্ব হবে। আর এই সিঙ্গুলার ভার্ব যদি হয় তাহলে এখানে কি হবে, ইজ হবে নাকি আর হবে, সেটা একটু বলবেন কোনটা হবে। একজন ওয়াজ লিখছে, ভাই ওয়াজ কই পাইলা? আমি কি ওয়াজ লিখেছি কোথাও? আমি তো কোথাও ওয়াজ লিখি নাই। আচ্ছা এ পর্যন্ত বুঝছেন কিনা? বুঝলে একটা করে লাইক মেরে দেন। বুঝলে লাইক মেরে দেন, আমি লাইক দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ বুঝতে পারতেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে উল্টা লাইক মেরে দেন, সমস্যা নাই, বা লিখে দেন যে স্যার এগেইন, তাহলে আমি আবার বলবো, সমস্যা নাই। ওকে, আচ্ছা প্রথমত হচ্ছে স্যার দা নাম্বার অফ ছিল, দা নাম্বারের পরে প্লুরাল ভার্ব বাট সিঙ্গুলার, সরি প্লুরাল নাউন বাট সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আমাদের উত্তরটা হবে কোনটা স্যার? ইজ। আমরা আরটাকে নিতে পারবো না। আর পরের যেটা আমরা উপরে করছি সেটা হচ্ছে কি এ নাম্বার অফ। এ নাম্বার অফ যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্লুরাল নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হবে। ওকে, মনে থাকবে না কথাটা? হ্যাঁ, এই তো লাইক করতেছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ হচ্ছে, আপনাদের এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন। আচ্ছা বুঝে থাকলে এবার আমরা সরাসরি বইতে ফিরে যাই, যেখানে আমাদের এক্সাম্পল গুলো আছে। আচ্ছা বুঝছেন না? এই তো লাইক গুলা পড়ছে। একটু আমরা উদাহরণগুলার পরের অংশটা দেখে আসি। আচ্ছা এখানে একটু খেয়াল করেন। আসলে সবগুলো এক্সাম্পল করতে গেলে অনেক সময় চলে যায় এক্সাম্পলের, বাট কাছাকাছি একটা করলে অনেক সময় হয়ে যায়। আচ্ছা একটু খেয়াল করেন, প্রথমে যে প্রশ্নটা আমাদেরকে করা হয়েছে, ফার্স্ট কোশ্চেন আপনারা একটু দেখেন, 174 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তো আমাদের প্রশ্নটা কি বলছে, প্রত্যেকটা শুরুতে এ নাম্বার অফ কথা আছে, শুধু নাম্বার অফ দিয়ে হয় না, এটা প্রথমেই বাদ দিয়ে দিলাম। তাহলে এ নাম্বার অফ, এ নাম্বার অফ, এ নাম্বার অফ, আমরা জানি এরপরে সবসময় প্লুরাল নাউন হবে। তাহলে এটাই প্লুরাল নাউন আছে, ঠিক আছে, এটাই প্লুরাল নাউন আছে, ঠিক আছে, এইটাই প্লুরাল নাউন নাই, তাহলে এটাও বাদ। এখন বাকি আছে আমাদের একটা এবং দুইটা, কিন্তু আমরা বলছি এ নাম্বার অফ এর পরে সবকিছু প্লুরাল হবে, তাহলে এখানে ইজ আছে, এটা কিন্তু সিঙ্গুলার, তার মানে এই জন্য এটা বাদ। তাহলে 174 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে? বি। বুঝতে পারতেছেন তো? আপনারা আমার সঙ্গে সঙ্গে উত্তর করে ফেলবেন চেষ্টা করে। হ্যাঁ, আর বুঝলে সেটা তো বুঝবেন না, না বুঝলে তখন বুঝবেন, আর যারা বুঝবেন তারা উত্তর করে ফেলবেন সাথে সাথে। হ্যাঁ, যে 174 নম্বরে স্যার এটা। এবার আসেন স্যার 175 নম্বর প্রশ্ন, তাহলে কি হবে? এ নাম্বার অফ রিফিউজিস, সবকিছু ঠিক আছে প্লুরাল, তাহলে ভার্বটাও লাগবে কি আমাদের? প্লুরাল। এখন খেয়াল করেন এখানে বিন লেখা আছে, তাহলে বিন যেহেতু মানে এটা ভার্বের তৃতীয় রূপ, আর তার আগে আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ বসে, যেহেতু প্লুরাল লাগবে তাহলে এটা হচ্ছে আমাদের হ্যাভ। তাহলে 175 নম্বরের উত্তর কি হচ্ছে স্যার? ডি। 176 নম্বর প্রশ্নে চলে আসেন, দা নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন দা ফাংশন। তাহলে দা নাম্বার অফ বয়েজ নিশ্চয়ই মনে আছে, দা নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার, দা নাম্বার অফ থাকলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে 176 নম্বরের উত্তরটা কি হবে? আপনারা করবেন। 176 নম্বরের উত্তরটা আপনাদের জন্য রাখতেছি, দা নাম্বার অফ থাকলে কি হবে, উত্তরটা আপনারা করবেন 176। 176 নম্বর প্রশ্নের উত্তরটা করবেন। আবার বলছি, এ নাম্বার অফ থাকলে সিঙ্গুলার, বাট দা নাম্বার অফ থাকলে প্লুরাল নাউন বাট সিঙ্গুলার ভার্ব। ওকে, এ নাম্বার অফ এর পরে সবকিছুই সিঙ্গুলার,
বাট দা নাম্বার অফ এর পরে সবকিছুই সিঙ্গুলার হবে না, নাউন সিঙ্গুলার বাট ভার্ব, নাউন প্লুরাল বাট ভার্ব হবে সিঙ্গুলার। উল্লেখ করে করবেন 176 নাম্বার এরকম লিখে তারপরে উত্তর করবেন, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, নাম্বার, প্রশ্নের নাম্বার উল্লেখ করে তারপরে উত্তর করবেন। একশো 77 নাম্বার প্রশ্ন আমরা নিচ্ছিলাম, আপনাদের 176 নাম্বারটা অলরেডি বলে দিয়েছি, বা আমরা সবগুলাই দেখবো এক একটা করে, আপনারা মিলিয়ে নেবেন সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ, আর যারা এক্সট্রা বাকি অংশগুলো পারেন তারা তো অবশ্যই করতে থাকবেন, সমস্যা নেই, থেমে থাকবেন আমার জন্য। আচ্ছা, দা নাম্বার অফ থাকলে প্লুরাল, দেখছেন প্লুরাল নাউন, বাট ভার্ব কি হবে সিঙ্গুলার, শুধু একটা আছে ওয়াজ, তাহলে 176 নাম্বার উত্তর হচ্ছে এ ওয়াজ। 177 নাম্বার প্রশ্ন দেখেন, এ নাম্বার অফ, এ নাম্বার থাকলে সবকিছু প্লুরাল, তাহলে স্টুডেন্টস প্লুরাল, আমার ভার্ব লাগবে প্লুরাল, তাহলে প্রথমে ইজ সিঙ্গুলার এটা বাদ দেন, হ্যাজ সিঙ্গুলার এটা বাদ দেন, এই যে জয়েন্ট ভার্বের তৃতীয় রূপ আছে, তাহলে হ্যাভ লাগবে পারফেক্ট টেন্সে, তাই না? তাহলে 177 নম্বরের উত্তর কি হচ্ছে বি। 178 নম্বরে দেখেন বলছে দেয়ার অ্যান ইকুয়াল নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস ইন দ্য ক্লাস। এখন দেখেন ইকুয়াল নাম্বার অফ বয়েজ, এই যে ইকুয়াল নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস, এই ইকুয়াল নাম্বার অফ যদিও থাকে তবুও ভার্ব সিঙ্গুলার, আবার বলছি ইকুয়াল নাম্বার অফ যদি থাকে তবুও ভার্ব সিঙ্গুলার, বাট এই দেয়ার দিয়ে শুরু হইলে সবসময় পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে, তাহলে এক্ষেত্রে কি আসবে ইজ। আমরা যেমন এরকম একটা সেন্টেন্স জানি নিশ্চয়ই যে দেয়ার ইজ এ বয়, অর্থাৎ এ বয় অনুসারে এখানে ইজ বসছে, ওকে। আবার দেয়ার আর টু বয়েজ, অর্থাৎ টু বয়েজ অনুসারে এখানে আর বসছে, অর্থাৎ দেয়ার এর পরে ইজ নাকি আর হবে, ভার্ব সিঙ্গুলার না প্লুরাল হবে, এটা পরবর্তী সাবজেক্ট নির্ধারণ করে। আর এই ইকুয়াল নাম্বার অফ যদি থাকে, ইকুয়াল নাম্বার অফ থাকলে সবসময় ভার্ব সিঙ্গুলার হবে, হ্যাঁ, এটা একটু মনে রাখবো। আচ্ছা, এরপরে আমি নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, যে পরবর্তী প্রশ্নটা কি হবে। দেখেন বলছে কি 179 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। তাহলে সঠিক সেন্টেন্সটা আমাদের বাছাই করতে বলছে, কখন হ্যাভ আর কখন হ্যাজ বসে, এত সময় তাহলে কি বললাম, সিঙ্গুলার হলে সবগুলোর সাথে সিঙ্গুলার ভার্বগুলোর সাথে এস থাকে, ইজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, মানে এদের সঙ্গে এস আছে, হ্যাঁ, আর হ্যাভ প্লুরাল আর প্লুরাল, যদি প্লুরাল হয় তাহলে আমাদের হ্যাভ বসবে বা আর বসবে, এগুলো আমরা আরো অংশ দেখছি। তো প্রথম প্রশ্নটা এখানে বলছে দা, দেয়ার আর, দেয়ার আর, দেয়ার আর, তাহলে দেয়ার আর এরপর একটু খেয়াল করেন, দেয়ার আর পরে কি বলছে এ লার্জ নাম্বার অফ। এখন খেয়াল করেন, আমরা যে এ ইকুয়াল নাম্বার অফ তারপরে এ লার্জ নাম্বার অফ যদি থাকে এরকম, তাহলে ভার্বগুলো সিঙ্গুলার হবে, কি বলছি এ লার্জ নাম্বার অফ ইকুয়াল নাম্বার অফ যদি থাকে তাহলে ভার্বগুলা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে এই যে এটার মধ্যে আর আছে এই জন্য এটা হচ্ছে না, এটার মধ্যেও ইজ আছে, তবে এখানে কথা আছে স্যার দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয় লেখা আছে, বাট আমাদের লাগবে বয়েজ, এই জন্য এটা ভুল। বাট দেয়ার হ্যাজ এ লার্জ নাম্বার অফ বয়েজ প্লেইং, এখানে হ্যাজ থাকলে কখনো এখানে প্লেইং হইতো না, তাহলে এখানে প্লেইড হইতো, মানে ভার্বের তৃতীয় রূপ, ওকে। এই জন্য আমাদের উত্তর হচ্ছে এইটা, যেখানে দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, মানে একটা বড় অংশের ছেলেরা ওখানে খেলাধুলা করতেছে, ঠিক আছে। তো হিসাবটা হচ্ছে যে দেয়ার এর পরে ইজ বসছে আর এখানে আইএনজি আছে, এটা ভার্বের তৃতীয় রূপ থাকলে এই জন্য এখানে হ্যাজ হতো এটা। এবার 180 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্য নাম্বার অফ স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন। তাহলে যখন বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট, আপনাদের নিশ্চয়ই মনে আছে বলছিলাম দ্য নাম্বার অফ থাকলে বলছিলাম যে দা নাম্বার অফ যদি থাকে তাহলে সব সময় আমাদের নাউনটা প্লুরাল হবে বাট ভার্বটা সিঙ্গুলার। তাহলে এক্ষেত্রে দা নাম্বার অফ স্টুডেন্টস, যেহেতু স্টুডেন্টস প্লুরাল এই পর্যন্ত ঠিক আছে, তাহলে যেগুলো প্লুরাল ভার্ব এগুলাকে বাদ দিয়ে দেন, হ্যাঁ। এখন দেখেন ইজ ইনক্রিজড লেখা আছে একটা, আর একটা হ্যাজ ইনক্রিজড। এখন আপনারাই জানেন হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্বের তৃতীয় রূপ বসে, তাহলে এইটা হচ্ছে আমাদের এইটা যে হ্যাজ ইনক্রিজড, মানে স্টুডেন্টের সংখ্যা বেড়ে গিয়েছে, স্টুডেন্টের সংখ্যা কি হয়েছে বেড়ে গিয়েছে।
আচ্ছা 181 নাম্বার লাস্ট ওয়ান প্রশ্নটা আপনাদের জন্য। কি বলছে? দ্য নাম্বার অফ পিপল হু কেম টু দ্য কনসার্ট, তারপরে হচ্ছে ড্যাশ। নিশ্চয়ই মনে আছে, দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার ভার্ব হবে। কি হবে? সিঙ্গুলার ভার্ব। তাহলে 181 নাম্বার ঠিক 181 উল্লেখ করে তারপরে উত্তর করবেন। কি হবে? দা নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার, আর এ নাম্বার অফ থাকলে ভার্ব প্লুরাল। তাহলে 181 নাম্বারের উত্তরটা কি হবে? একটু করে ফেলেন আপনারা। 181 উত্তর কি হবে? করে ফেলবেন। ওকে, তাহলে 181 নাম্বার প্রশ্ন, দা নাম্বার অফ আছে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তার জন্য কি হবে? ইজ। ওকে, যারা যারা উত্তর করেছেন ইজ তাদেরটা হয়েছে। কার কার হয়েছে দেখি, হাত তুলেন কার কার হয়েছে। আচ্ছা, এরপরে আসি আমরা পরবর্তী যে রুল, হেয়ার বা দেয়ার যদি হয় সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, এবং হেয়ার বা দেয়ার এর পরে প্লুরাল ভার্ব প্লুরাল সাবজেক্ট, এটা অলরেডি আমরা করে ফেলেছি। ওকে, আমি একটু জাস্ট উদাহরণগুলা এই যে এখন এখানে দেওয়া আছে, বাট আমি এগুলা অলরেডি আপনাদেরকে অন্য জায়গা থেকে করিয়ে নিয়ে আসছি। খেয়াল করেন একটু। তো এই যে দেয়ার আছে না স্যার, এই দেয়ারের পূর্বে যে ভার্ব হবে বা দেয়ারের পরে যে ভার্ব হবে, এটা সবসময় নির্ভর করে এর পরবর্তী যে সাবজেক্ট আছে। তাহলে এখানে কি দেওয়া আছে স্যার? কার্ডস। আপনারাই বলেন কার্ডস কি স্যার? কার্ডস হচ্ছে প্লুরাল। যেহেতু প্লুরাল তাহলে কার্ডস এর সাথে ইজ হয় না কখনো, কার্ডস এর সাথে এইখানে কি বসবে স্যার? আর। অর্থাৎ হেয়ার বা দেয়ার এইটার পরে বা পূর্বে ভার্ব কি হবে সেটা নির্ভর করে তার পরবর্তী সাবজেক্ট অনুসারে। তাহলে পরবর্তী যে নাউন ছিল সেটা হচ্ছে কার্স। যেমন ধরেন দেয়ার এরপরে 12 মান্থ, তাহলে 12 মানে 12, 6 সিজনস, এগুলো সব প্লুরাল। যেহেতু প্লুরাল তাহলে এগুলা সব সময় আমাকে প্লুরাল নাউন থেকে প্লুরাল ভার্ব গ্রহণ করতে হবে। তাহলে 183 নম্বর প্রশ্ন আমাদের কি লাগবে? প্লুরাল। তাহলে ওয়াজটা বাদ দিয়ে দেন প্রথমেই। তাহলে আমরা নিজেরাই জানি যে বাংলাদেশে কয়টা সিজন আছে? 6টা সিজন। তাহলে আপনি কি বলবেন? দেয়ার ওয়ার মানে ছিল, এগুলা চিরন্তন সত্য। এই ওয়ার ব্যবহার করা হয় না চিরন্তন সত্যে, সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে এক্ষেত্রে কি ব্যবহার করব? আর। যে দেয়ার আর 6 সিজন ইন বাংলাদেশ, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। এটা অনেকের হয়েছে, অনেকে অনেকগুলো লাইক রিয়াক্ট দিয়েছে, আমি আপনাদেরকে একটা লাইক রিয়াক্ট দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে 184 নাম্বার প্রশ্ন কি বলছে? হিয়ার বুক এন্ড ব্যাগ দ্যাট আই লস্ট ইয়েস্টারডে। আবার কি বলছে? হিয়ার নোটবুক এন্ড রিপোর্ট। তাহলে একটু খেয়াল করেন এবার, বুক এন্ড ব্যাগ, তাহলে কয়টা জিনিস এখানে? দুইটা। নোটবুক এন্ড রিপোর্ট, তাহলে এখানে কয়টা জিনিস স্যার? দুইটা। অর্থাৎ এই পাশে যা আছে প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে আপনার প্লুরাল যেটা এটা হচ্ছে উত্তর, যেটা আমরা আর নিতে পারবো। যদি এটা ঠিক বুঝে থাকেন তাহলে 185 নাম্বার 185 আপনাদের জন্য, যেখানে চেঞ্জেস লেখা আছে মানে এটা প্লুরাল, আপনার তাহলে প্লুরাল নিতে হবে। তাহলে দেয়ার সাম চেঞ্জেস রিসেন্টলি, তবে একটু বলে দেই, রিসেন্টলি যদি থাকে, অলরেডি যদি থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। কি করতে হয় স্যার? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, কখন? যখন এরকম রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, নেভার, অলওয়েজ এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, যদি এটা হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে অবশ্যই উত্তরটা কি হবে? 185 আপনারা করবেন। ওকে, মেমোরাইজিং পার্ট কি খুব গুরুত্বপূর্ণ বা মানে খুব জরুরি এখন এই মুহূর্তে? মেমোরাইজিং পার্ট আরো পরে হবে। এরপর যদি মেমোরাইজিং পার্ট, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং যদি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে হাবিব স্যার লিখে সার্চ দিবেন, ওখানে আমাদের সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্ট স্পেলিং এগুলা আছে, সেখান থেকে করে নেবেন। হ্যাঁ, মানে যদি ইমার্জেন্সি প্রয়োজন হয়।
কমেন্ট পড়েন প্লিজ। কমেন্ট তো পড়লাম স্যার, কমেন্ট আর কত পড়বো? হ্যাঁ, কমেন্ট পড়তে পড়তে তো সব পড়ে ফেলছে অলরেডি। আমি উত্তরগুলো তো দেখছি, বাট বড় কমেন্ট যেগুলো এগুলো পড়ছি আমি অলরেডি। আচ্ছা, তাহলে 185 নম্বরের উত্তর কি হচ্ছে? দেয়ার হ্যাভ বিন সাম চেঞ্জেস রিসেন্টলি, মানে সম্প্রতি কিছু পরিবর্তন এসছে। এক্ষেত্রে আমাদের হ্যাভ বিন এইটা ব্যবহার করা হয়। সি নাম্বার উত্তরটা 185 হ্যাভ বিন। উত্তর হয়েছে কার কার? কার কার হয়েছে? উত্তর কার কার হয়েছে দেখি, হাত তুলে আগের মতোই। ওকে, এবার একটু আমরা আসি স্যার পরবর্তী যে নিয়মটা দেওয়া আছে আমাদের সেটা। আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, আমি রুলগুলা বাদ দিলাম। হ্যাঁ, আপনারা জাস্ট দেখেন ফিউ, ম্যানি, সাম, এই ওয়ার্ডগুলো সবসময় প্লুরাল নির্দেশ করে। কি স্যার? প্লুরাল নির্দেশ করে। ফিউ, ম্যানি, সাম, ফিউ, ম্যানি, সাম। তবে সামের পরে সিঙ্গুলার ও বসতে পারে যদি বস্তু হয়, যেমন সাম ওয়াটার, এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। বাট সাম বয় বলা যাবে না, যেগুলো গণনা করা যায় সেগুলা সাম বয়েজ বলতে হবে। এখন দেখেন বলছে ম্যানি গডস আর গ্রেজিং এন্ড ফিউ শিপ ড্যাশ স্লিপিং। তাহলে ম্যানি মানে অনেক, আবার ফিউ এটাও প্লুরাল। তাহলে ম্যানির পরে এটা প্লুরাল গডস বসছে, শিপ এটাও প্লুরাল। এ পাশে আর আছে, তাহলে ওই পাশে কি আসমান বসবে? কি বসবে? ওই পাশেও সেম আর বসবে। যে কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে আর কিছু ভেড়া ঘুমিয়ে আছে, এটা। সমস্যা নাই, আমি তো প্রসেস বলে দিলাম। সাবিহা ইসলাম, যে ইউটিউবে হাবিব স্যার লিখে সার্চ দিবেন, সেখানে আছে, সমস্যা নাই, অ্যাভেলেবেল প্রচুর ক্লাস আছে। আচ্ছা, তাহলে ম্যানি গডস আর গ্রেজিং এন্ড ফিউ শিপ স্লিপিং, তাহলে এখানে আর হবে, এটা আমরা দেখলাম। আচ্ছা, অনেকেরই পূর্বের প্রশ্নগুলো হয়েছে, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে নিয়মটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ শুরু থেকে ক্লাসের লিংক হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেই তো আমরা লিংক শেয়ার করেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে কারা লিংক পেয়েছেন একটু কমেন্ট করেন তো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন হয়েছি। আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা যদি প্রশ্নটার এখানে চলে আসি সরাসরি, প্রশ্নটা কি বলছে স্যার? নান। তো আপনাদেরকে একটু বলে নেই আগে, নান শব্দটা দিয়ে আসলে কি বোঝায়। হ্যাঁ, নান মূলত হচ্ছে নো ওয়ান, শর্টে বলে একবারে নান, অর্থাৎ এখানে ওয়ান। আর এরপরে সবসময় সিঙ্গুলার বসার কথা। তবে এখানে কথা হচ্ছে স্যার নানের পরে সিঙ্গুলার, হ্যাঁ, সিঙ্গুলার বা প্লুরাল দুই প্রকার ভার্বই বসতে পারে। হ্যাঁ, সিঙ্গুলার বা প্লুরাল দুই প্রকার ভার্বই বসতে পারে। ওকে, তবে ইনডেফিনিট যদি হয়, মানে অনির্দিষ্ট, তাহলে সিঙ্গুলার বসে। যেমন একটা প্রশ্ন আছে, আমি যদি বলি যে নান ইজ প্রেজেন্ট হিয়ার, এই যে নানের পরে যে বললাম নান ইজ প্রেজেন্ট হিয়ার, মানে এখানে কেউই উপস্থিত নাই। তো এই নান মানে কেউই না, মানে কয়জন আমরা কিন্তু কিছু জানি না। ওকে, হ্যাঁ, সমস্যাগুলোর জন্য আলাদা সলভিং ক্লাস হবে, তখন সলভিং ক্লাসে আপনি প্রিভিয়াস কোশ্চেন গুলা করবেন। কেমন? যে প্রিভিয়াস কোশ্চেন গুলা সলভিং ক্লাসে পরবর্তীতে করবেন। ওকে, এখানে কথা হচ্ছে স্যার নানের পরে সিঙ্গুলার। গ্রুপে অ্যাড হইতে পারেন নাই, ক্লাসের পরে অ্যাড হয়ে যাবেন, সমস্যা নাই। ওকে, বা আমাদের পেজে একটু মেসেজ দেন যে এখন আমি গ্রুপে অ্যাড হইতে পারি নাই, পেজে হাবিব স্যার যে পেজে একটু মেসেজ দেন, ইনবক্স করেন, দেখবেন অ্যাড করে দিচ্ছে। আচ্ছা, তাহলে নান এরপরে আমাদের নো ওয়ান, এটার পরে সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে পারে। এখন দেখেন যে প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলা যেগুলা ছিল, এক্ষেত্রে আমাদেরকে কি বলছে সেরকম একটা প্রশ্ন আমরা দেখে আসি। দেখেন প্রথম একটা প্রশ্ন, দেখেন এই যে প্রশ্নটা, দেখেন 187।
187 নাম্বার যে প্রশ্ন কি বলছে, অল দা বুকস হ্যাভ বিন সোল্ড, তাহলে সব বই বেচা হয়ে গেছে। তাহলে এই যে অল দা বুকস যখন বলছে, আপনারাই বলেন বুকস কি প্লুরাল না? তাহলে বোঝা যাচ্ছে স্যার এই যে বুকসটা যখন প্লুরাল হয়েছে, তাহলে এইখানে যেই নান শব্দটা বসবে এই নানটা মূলত প্লুরাল। কি স্যার? এই নানটা প্লুরাল, যেহেতু বুকসটা এখানে প্লুরাল, যে সকল বই বেচা হয়ে গেছে আর কোনোটা বাকি নাই, তাহলে এই যে শব্দটা যখন এখানে বুকস ছিল, এই বুকস এর কারণে এখানে যে নানটা এটা প্লুরাল, আর প্লুরাল হলে তাহলে তারপরে প্লুরাল ভার্ব বসে। এই জন্য অল দা বুকস হ্যাভ বিন সোল্ড, দেয়ার আর নান লেফট, মানে আর কোনোটাই বাকি নাই। ঠিক আছে? ফিউ আর ম্যানির পরে প্লুরাল বসে, শাস্ত্র মনে রাখবেন, ফিউ এবং ম্যানির পরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব বসে, এটা বলছিলাম। আচ্ছা, এখন খেয়াল করেন যদি পরের প্রশ্নটায় আসেন, চলেন কি বলছে, নান অফ দ্য স্টুডেন্টস। এখন দেখেন এবার যে স্টুডেন্টস বলছে কথাটা দেখেন, তাহলে স্টুডেন্টের কেউই না, কথাটা যদি আমরা দেখি কি বলছে, স্টুডেন্টের কেউই না। এখন যখন বলছে স্টুডেন্টের কেউই না, সব স্টুডেন্টকে বুঝাইলে তখন আমরা বলতাম প্লুরাল, বাট বলছে স্টুডেন্টের কেউ না। কেউ না বলতে কয়জন আপনি জানেন? আবার বলতেছি কেউ না বলতে কয়জন আপনি জানেন? জানেন না, মানে এটা অনির্দিষ্ট। এই অনির্দিষ্ট বুঝাইলে তখন এখানে সিঙ্গুলার মানে হ্যাজ বসবে। আবার বলছি উপরেরটা বুকস প্লুরাল, এই বুকস প্লুরাল, এই জন্য এখানে প্লুরাল বসছে। বাট এবার প্লুরালের একটা অংশ যে নান অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের কেউই না, এই কেউই না কথা যদি বোঝায় তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা ভার্বটা সিঙ্গুলার নিব। এখন খেয়াল করেন যখন বলছে নান অফ দ্য স্টুডেন্টস ডিরেক্টলি, সেজন্য হ্যাজ বসছে। বাট যখন আবার উল্লেখ করা আছে দে, কি আছে, নান হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, তাহলে দে বলতে এবার এই নামকে বুঝাইছে, কাকে? দে বলতে এই নামকে বুঝাইছে, মানে কেউই অসহায় না, তারা চেষ্টা করতে পারে। তাহলে কেউই অসহায় না এই নাম বলতে দে কে বুঝাইছে, এক্ষেত্রে এই জন্য আর নেওয়া হয়েছে। একটা একটা করে বুঝবেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত যে আমি এই নিয়মটা বোঝালাম, এই পর্যন্ত বুঝছেন কিনা? কারণ এটা কিন্তু একটু জটিল, একটু জটিল। প্রথম থেকে আবার আসছি, অল দা বুকস, এইখানে যে ওয়ার্ডটা বসবে নাম, সেটা বুকস কে বুঝাইছে মানে প্লুরাল। ঠিক বুকস এর পরে আপনি যে ভার্ব বসাতেন সেই ভার্বটা বসাবেন। পরের যে নান আছে এই নামটা দিয়ে স্টুডেন্টদেরকে বোঝাই নাই, বাট স্টুডেন্টদের কেউই না, মানে স্টুডেন্টটা একটা সাইডে। আমি যদি বলি স্টুডেন্টদের কেউই এখানে উপস্থিত নাই, তার মানে কি স্টুডেন্ট আছে? না, স্টুডেন্টদের কেউই নাই, মানে ওটা তখন সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। বাট যখন বলছে নান হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, কেউ অসহায় না কারণ তারা চেষ্টা করতে পারে, তাহলে এই নাম দিয়ে বুঝাইছে দে কে, যে তারা চেষ্টা করতে পারে। ওকে, অর্থাৎ নানের পরের ভার্বটি সিঙ্গুলার বা প্লুরাল উভয় হতে পারবে, কিন্তু প্রশ্নে দেখেন বলছে দে নির্দেশ করেছে বিধায় নানের পরে আর বসছে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন দেখেন, 190 নাম্বার প্রশ্ন, নান অফ দ্য পেন রাইটস ওয়েল। এখন খেয়াল করেন আমরা বলছিলাম যে নান যেটা আছে, এই নান, নান অফ দ্য স্টুডেন্টস, মানে এই যে এই সেন্টেন্সটা যে নিয়মে, এই সেন্টেন্সটা সেম নিয়মে। অর্থাৎ এখানে যদি প্লুরাল একটা নাউন থাকে তাহলে পূর্বে যে নাম থাকে এই নামটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে এখানে বলছে নান অফ দ্য পেন, পেন হবে না, হবে পেন্স, তাহলে এই জন্য এটা ভুল। পেন্স এটার মধ্যে আছে, দেখছেন ওইটাও পেন লেখা, এই জন্য এটাও ভুল। বাট এটার মধ্যে পেন্স আছে, এটার মধ্যেও পেন্স আছে, তাহলে নান অফ দ্য পেন্স এই নাম দিয়ে আসলে সিঙ্গুলার কে বোঝাচ্ছে, তার জন্য আমাদের এটা কারেক্ট, কারণ রাইটস লেখা আছে আর এখানে রাইট আছে, এই জন্য এটা ভুল। ঠিক আছে, অর্থাৎ সবগুলা কলমের কোনোটাই ভালো লেখে না, তার মানে কি সবগুলা ভালো? এখানে কি সবগুলাকে বোঝাচ্ছে? না, সবগুলা বাদে একটাও ভালো লেখে না, এইগুলা আসলে একটাকে বোঝায়, যে একটা কলমও ভালো লেখে না। আমরা বলি না অনেক সময় 100টা কলম নিয়ে এসে কি বলবো, এর একটা কলমও ভালো না, তখন বলতে হবে নান অফ দিস পেন ইজ ওয়েল। অর্থাৎ আমি যদি বলি একটা স্টুডেন্ট উপস্থিত নাই, তোমাদের একটা স্টুডেন্ট উপস্থিত নাই, এই যে নান অফ দ্য স্টুডেন্টস যখন বলবো, স্টুডেন্টের একটাও উপস্থিত নাই, এটা একটাকে বোঝায় সিঙ্গুলার। হ্যাঁ, এই জন্য এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব চলে আসে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি স্যার, 191 প্রশ্ন দেখেন, স্টুডেন্টদের একজনও উপস্থিত নাই, তাহলে এই যে নান অফ দ্য স্টুডেন্টস দ্য এক্সাম ইয়েট, ইয়েট থাকলে পারফেক্ট টেন্সে করতে হয়, একটু আগে বলছিলাম ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নান অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের কেউই এখানে উপস্থিত নাই, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে কি করব? হ্যাঁ, ও সরি, নান অফ দ্য স্টুডেন্টস ইন দ্য এক্সাম, এবার এক্সামের কথা বলছে,
নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ দ্য এক্সাম। 191 কি হবে? হ্যাঁ, 191 কি হবে একটু উত্তর করব আমরা 191 প্রশ্নটা। যে 191 নান অফ এর পরে প্লুরাল প্লাস প্লুরাল ভার্ব হবে না? হ্যাঁ, প্লুরাল ভার্ব হতে পারে। এটার অপশন দুইটাই আছে। ওকে, এখানে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হতে পারে। আবার বলছি, সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হতে পারে। যেমন ধরেন এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু নান অফ দ্য স্টুডেন্টস বলছে, যে স্টুডেন্টদের কেউই এক্সাম শেষ করে নাই। তাহলে সেই হিসাবে হওয়ার কথা ছিল কি জানেন, এই যে হ্যাজ ফিনিশড, এটা মোর কারেক্ট। বাট এখানে ওনারা উত্তর কোনটা দিয়েছে? হ্যাভ ফিনিশড। এই যে বললাম প্লুরাল, এটাও হতে পারে আবার এটাও হতে পারে। এখন অপশনে যখন দুইটাই আসছে, সেই হিসাবে আমরা যে রুলটা পড়েছি এত সময়, সেই রুল অনুসারে মূলত এ কারেক্ট, এবং এইটা হচ্ছে কম কারেক্ট যদি বলি, যেটা এখানে ডি নাম্বার উত্তর করা আছে। ওকে, আসলে উত্তর কারেক্ট হওয়ার কথা কোনটা? এইটা, যে হ্যাজ ফিনিশড। নান অফ দ্য স্টুডেন্টস মানে একটা স্টুডেন্টও এখনো এক্সাম শেষ করে নাই। কথাটা এমন যে একটা স্টুডেন্টও এক্সাম শেষ করে নাই, তাহলে একটা স্টুডেন্টের জন্য কি নেবেন? হ্যাজ ফিনিশড। এই নান অফ দ্য স্টুডেন্ট দিয়ে বোঝায় এরকম কথা, এরকম অর্থ যে একটা স্টুডেন্ট এক্সাম শেষ করে নাই, একটা ছেলেও এখনো আসে নাই, একটা মানুষও কাজটা করে নাই। যেমন বলা হয় না যে স্টুডেন্টের একটাও এখনো উপস্থিত হয় নাই, তখন কি বলবেন? নান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ অ্যারাইভড ইয়েট, এরকম। তাহলে কি বলছি, 191 তে হ্যাজ ফিনিশড হবে, যদিও ওখানে ডি নাম্বার উত্তর দেওয়া আছে। ডি নাম্বারটা উত্তর তুলনামূলকভাবে কম কারেক্ট। যদি অপশনে এ নাম্বারটা না থাকতো তখন ডি নাম্বারটা করতাম। হ্যাঁ, একটু দেখেন 192 প্রশ্ন যেটা বলছে হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। তাহলে এখানে আমাদের যেটা বলছে, কি বলছে দেখেন, বলছে নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন ব্রেকফাস্ট। তাহলে একটা বন্ধুও ব্রেকফাস্ট নেয় নাই, তাহলে এটা কিন্তু সেই হিসাবে কারেক্ট, কারণ নো ওয়ানকে শর্টে নান বলে। আরেকটা কি বলছে, নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন ব্রেকফাস্ট। তাহলে এখানেও হ্যাজ টেকেন ব্রেকফাস্ট এটা বলছে, আবার এখানেও বলছে। এখন কথা হচ্ছে নান অফ হিজ ফ্রেন্ডস, এখানেও আছে নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন ব্রেকফাস্ট, ওখানেও আছে হ্যাজ টেকেন ব্রেকফাস্ট। কিন্তু কথা হচ্ছে স্যার, নো ওয়ানটাকে এরকম পাশাপাশি লেখা হয় না। যদি সেটা ডিরেক্ট এভাবে প্রোনাউন হিসেবে কাজ করে, তখন নানটাকে গ্রহণ করতে হয়, নো ওয়ান হয় না। ওকে, হ্যাঁ, শেষে ইয়েট আছে। ইয়েট থাকলে কি, এটা তো পারফেক্টের জন্য, ইয়েটের জন্যই তো নিয়েছি। হ্যাঁ, শেষে ইয়েট থাকার জন্য এটা পারফেক্ট টেন্স হয়েছে। হ্যাঁ স্যার, 191 এ হবে না? হ্যাঁ, 191 এ হবে উত্তর, আমি যে বলে দিয়েছি 191 তে এ হবে উত্তর। এ অপশনে না থাকলে তখন ওইটা করতাম। আচ্ছা, এখন খেয়াল করেন, এই যে নো ওয়ান পাশাপাশি শর্টে লিখবেন না, কি হবে? ডিরেক্টলি নান লিখবেন। ওকে, এখন খেয়াল করেন, আমাদের যখন প্রশ্নটা বলছে নান দেওয়া আছে, তাহলে নান অফ হিজ ফ্রেন্ডস এই যে সেম, তাহলে তার বন্ধুদের একজন, সিঙ্গুলার সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে উত্তর হওয়ার কথা, বি নাম্বার। এবার সি নাম্বার একটু দেখে আসেন, কি বলছে? নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাভ, তাহলে হ্যাভ ও কারেক্ট। ওকে, আমরা মাত্র বললাম যে হ্যাজ ও কারেক্ট, হ্যাভ ও কারেক্ট, তবে হ্যাজ বেশি কারেক্ট আর হ্যাভ কম কারেক্ট, কারণ আমাদের ডি নাম্বারে গিয়ে আবার একটা কথা বলছে এ এন্ড সি। এখন খেয়াল করেন, এ এন্ড সির কথা যখন বলছে, মূলত এই ক্ষেত্রে গিয়ে আমরা একটা প্যাচালে পড়ে গেছি। এই প্যাচালের ক্ষেত্রে কি করবেন আপনি? এখন দেখেন, একটা কথা লিখছে নো অন অফ হিজ ফ্রেন্ড, এই নো ওয়ান এর পরে যদি অফ থাকে তাহলে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে নো ওয়ান এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। এখন নো ওয়ান এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এটা তো আমাদের এখানেও আছে, এত সময় নানের পরেও তো করলাম, তাই করলাম না সেম? তাহলে হিসাব অনুসারে যদি দেখা যায়, তাহলে এইটা আসলে একটু সিঙ্গেল আকারে আছে। সব মিলিয়ে এই যতগুলা করলাম তার মধ্যে আমাদের কারেক্ট যদি বলি, মূলত বি নাম্বারটা কারেক্ট। কি বলছি? বি নাম্বারটা কারেক্ট। কেন? এই যে নাম এরপরে আমাদের প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ একজনও এখনো ব্রেকফাস্ট করে নাই, অর্থাৎ তার বন্ধুদের একজনও ব্রেকফাস্ট করে নাই। কথাটা এরকম একজনও দিয়ে বোঝায়। হ্যাঁ,
আর নিচে দেখেন উদাহরণে এখানে কি বলছে কথাটা, নো ওয়ান প্লাস অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। আরে ভাই এটা তো এই একই কথাকে বোঝাচ্ছে। ওকে, তো আপনারা এখানে যে দেখতেছেন যে এখানে আবার লেখা আছে এএনসি উত্তর, এটাকেও করার দরকার নেই। এক্ষেত্রে কিছুটা বললাম না, এক্ষেত্রে মন গড়া কিছুটা উত্তর আছে, কিছুটা অপরিশোধিত উত্তর আছে। অপরিশোধিত অংশ বাদ দেন। মেইনলি হচ্ছে কি স্যার, যখন নো ওয়ান বা নান বলবেন তখন সেটা একজনকে বোঝায়, সিঙ্গুলার। আর যখন একজনকে বুঝাবে তখন আমরা এভাবে করে সিঙ্গুলার যেটা আছে এটাকে উত্তর করব। 192 প্রশ্নটা কি বুঝতে পারছেন? কেউ যেন এই দিকে দেখে উত্তর করেন না, কিছু জায়গায় কিছুটা হইলেও ভুল থাকে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা, কি বলছি? এটার উত্তর হচ্ছে নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন ব্রেকফাস্ট। এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? একটু আমাকে কমেন্টসে জানান এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ওকে, আমরা লাস্টের দিকে চলে আসছি, অলরেডি এটা করে ফেলছিলাম আমি তখন। ওই যে 2 and 2 make 4, মনে আছে না এটা? ঠিক আছে, 192 এর এ কেন হবে না? স্যার এ কেন হবে না বলছি, আপনি নো ওয়ান আর নান, নো ওয়ান এই কথাটাকে শর্ট ফর্মে নান বলা হচ্ছে। ওকে, এটাকে নান করে নিবেন। এটা আধুনিক যখন চলে আসে, মডার্ন গ্রামারে যদি চলে আসেন, তারা শর্ট ফর্মটা বেশি ইউজ করে। সেক্ষেত্রে ক্যান নট কে আমরা একবারে ক্যান্ট বলে ফেলি অ্যাডজাস্ট করে লেখা। তো নো ওয়ান আলাদা করে না লিখে সরাসরি নান লিখবেন। ওকে, এটা একটু খেয়াল করেন। পরের প্রশ্ন কি বলছে, 2 and 2 ড্যাশ 4। আমরা জানি যদি দুইটা ওয়ার্ড মিলে একটা রেজাল্ট আসে, এই যে একটা রেজাল্ট দেখেন, তাহলে সেগুলা সব কি হবে, সিঙ্গুলার হবে। যেমন 2 and 2 make 4 না, 2 and 2 makes 4, অথবা 2 and 2 is 4, 2 and 2 equals 4, এই টাইপের। ওকে স্যার, 192 এর এ কেন হবে না? আবার বলছি 192 এর এ কেন হবে না? আমি বলি নাই যে এ, যেটা একটু ভালো করে বুঝেন যারা আছেন, নিচে একটু খেয়াল করেন। 192 এর এ এবং বি এই দুটার মেইন পার্থক্যটা কোন জায়গায়? মেইন পার্থক্য একটা হচ্ছে স্যার এরকম ফুললি লেখা আছে, একটা হচ্ছে শর্টে লেখা আছে, তাই না? এখন ফুললি লেখা আর শর্টে লেখা, এই ক্ষেত্রে আমাদের কাজটা কি? আসলে যদি বলি সেটা হচ্ছে স্যার, যখন এগুলা প্রোনাউন হিসাবে আসে, তো প্রোনাউন যখন আসে স্যার, এই প্রোনাউন হিসাবে যদি বলি, ধরেন আপনি কখনোই এই আধুনিক গ্রামারে এসে এভরি ওয়ান এরকম আলাদা লিখতে পারবেন না। হ্যাঁ, নো এই ওয়ান, নো ওয়ান এরকম লিখবেন না, এটা আধুনিক গ্রামারে এসে উঠে গেছে। এই এভরি ওয়ানের মাঝখানে কোনো গ্যাপ রাখতে হয় না, নো ওয়ানের মাঝখানে কোনো গ্যাপ রাখতে হয় না। যখনই গ্যাপ রাখতে হয় না, এখন আপনি তো আর নো ওয়ানকে এভাবে লিখতে পারবেন না, তখন এই মাঝখানের একটা জিরো কেটে দিয়ে ডিরেক্ট নাম লিখতে হয়। বুঝতে পারছেন আশা করি? যেমন এভরি ওয়ান আমরা আলাদা করে লিখি না, সেম ভাবে নো ওয়ান আলাদা করে লিখবো না, একবারে শর্টে নাম লিখবো। আমার কথা কি বুঝতে পারছেন স্যার? আমি বলি নাই ভুল, আমি বলছি ওল্ড গ্রামার একটা কথা আছে, নিউ গ্রামার। এইখানে যে ওল্ড একটা কথা আছে, নো ওয়ান অফ প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, আবার এখানেও সেম কথা, নান অফ প্লুরাল নাউন সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব। তো একই তো কথা, কথা এক না? তাহলে কেন এটাও আবার ওইটাও দুইটা আলাদা কেন নিয়ম লিখতে হবে? সিস্টেমটা হচ্ছে ওই যে বললাম যে এভরি ওয়ান, নো ওয়ান এগুলাকে আলাদা না করে এক জায়গায় ব্যবহার করা, এটা হচ্ছে মডার্ন প্রচলিত। ওকে, আমি ভুল বলি নাই কোনো নিয়ম, আমি বলছি যেটা প্রচলিত অধিক এবং সবচেয়ে কারেক্ট হচ্ছে এখানে এই উত্তরটা। ঠিক আছে, আচ্ছা এরপরের প্রশ্নটা যেটা আছে স্যার, 2 and 2 makes 4, এটা বললাম অলরেডি। এই যে দেখেন, আপনারা দেখেন এই যে এভরি ওয়ান আজ পর্যন্ত দেখছেন যে এভরি এক জায়গায় লেখা, ওয়ান আলাদা এক জায়গায় লেখা, নো এক জায়গায় লেখা, বডি আর এক জায়গায় লেখা। এই যে নো ওয়ান দেখেন এখানে লেখা নো ওয়ান, এই নো ওয়ানটাকে আধুনিক এসে সরাসরি নান লেখা হচ্ছে। বুঝতে পারছেন? এই যে এনিবডি, এনিওয়ান, তাহলে নো ওয়ান যদি এটা হইতো তাহলে তো নো বডিও আলাদা লেখা হইতো যদি আমরা বলি আধুনিক গ্রামারে এসে। তো যাই হোক, এদের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি। এই কথাগুলা যদি দেখেন, তো এই যে ইত্যাদি আছে, এদের পরে সর্বদাই সিঙ্গুলার ভার্ব বসে। কি বসে? ভার্ব এদের পরে সিঙ্গুলার বসে।
এখন খেয়াল করেন 194 প্রশ্ন আমরা তো পড়ছি এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরি বডি কথা লেখা আছে মানে এদের পরে সিঙ্গুলার বসবে, এই জন্য এই দুইটা ভুল। এখন এখানে দেখেন এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট, এটা ভার্ব 2, আমরা জানি হ্যাজ এর পরে ভার্ব 3 বসে, তাহলে এটা হচ্ছে উত্তর। ওকে, এবার আসেন 195 নাম্বার প্রশ্ন, any of the witness been sworn in yet, মানে এখনো এমন কোন সাক্ষী আছে যাকে শপথ গ্রহণ করানো হয়েছে। তাহলে যে ইয়েট কথাটা আছে আপনারা জানেন ইয়েট থাকলে পারফেক্ট টেন্স হয়, হ্যাঁ, আর যেহেতু এনি আছে মানে সিঙ্গুলার লাগবে, আর পারফেক্ট টেন্সে কি ব্যবহার করা হয় স্যার, হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু এনি আছে তাহলে সিঙ্গুলার হ্যাজ, এটা উত্তর। 196 নাম্বার প্রশ্ন, এভরিবডি ওয়ান্টস টু গো টু সিনেমা বাট নোবডি, তাহলে নোবডির পরেও এরকম ওয়ান্ট এর সাথে যেমন একটা এস আছে ভার্বের সাথে একটা এস লাগবে, সেটা হচ্ছে এরকম সিমস উইলিং টু পে ফর দ্য টিকিটস, সবাই সিনেমা দেখতে চায় কিন্তু কেউ টিকিট কিনতে চায় না। ওকে, কোনটার সি উত্তর হলো না কেন? আফরানি ফুল, কোনটার সি নাম্বারটা হলো না কেন একটু বলবেন। তো যাই হোক, আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এইগুলো হচ্ছে আলোচনার আমার শেষের দিকে, আলোচনার ক্লাসগুলো শেষের দিকে থাকে এগুলা। আপনারা হচ্ছে, হ্যাঁ এটা লাস্ট ওয়ান ছিল, আর আরেকটা পেজে কিছু প্রিভিয়াস কোশ্চেন ছিল। হ্যাঁ, তো যাই হোক, একটু যদি আমি এখানে আরো একটা প্রশ্ন দেখি, বোথ একটু দেখেন, আমি আলোচনা করে ফেলি যেহেতু একটা পেজ আছে, একটু সময় বেশি নিলেও এখানে আলোচনা করে ফেলি। বোথ থাকলে প্লুরাল, আপনারা জানেন বোথ কি, বোথ হচ্ছে প্লুরাল। তার প্লুরাল মানে কি স্যার, প্লুরাল ভার্ব। আর নেইদার অফ মাই ব্রাদার্স, নেইদার নর, either or, not only but also, যদি এইগুলা থাকে, হ্যাঁ, তাহলে এদের পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। হ্যাঁ, নেইদার এর পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। তাহলে নেইদার অফ মাই ব্রাদার্স, এই ব্রাদার্স প্লুরাল, হ্যাঁ, যেহেতু এটা ব্রাদার্স প্লুরাল, আবার এখানে দেখেন বোথ, তাহলে বোথের পরে এখানে প্লুরাল আসবে, সেক্ষেত্রে লাইক ব্যবহার করা হচ্ছে, এই আর কি। ওকে, কি বলছো, 238, 244, 266, 267, মানে বুঝি নাই, এগুলো কি পরে পরে হলে এগুলো একটু করে নেবেন, বা আমরা পরবর্তীতে আবার এগুলো নিয়ে আলোচনা করব যখন সলভিং এ, তখন দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে কি মোস্ট মাই জুয়েলারি স্টিল মিসিং, তাহলে মোস্ট এর পরে সবসময় এখানে আমরা অফ ব্যবহার করব। অফ এর পরে কথা হচ্ছে স্যার জুয়েলারি, জুয়েলারি যেটা এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, গহনা, এটা গণনা করা যায় না, আর আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার বসে। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা হচ্ছে বি, মোস্ট অফ মাই জুয়েলারি ইজ স্টিল মিসিং, আমাদের বেশিরভাগ গহনা এখনো মিসিং। অর্থাৎ মোস্ট এর পরে অফ যদি থাকে আর তারপরে যদি আনকাউন্টেবল নাউন থাকে, আর আনকাউন্টেবল নাউনের ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্ন দেখেন একটু, পরের প্রশ্নটা কি বলছে, ব্রাজিল ড্যাশ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস। এখন খেয়াল করেন, ব্রাজিল যদি দেশ বোঝায়, আবার বলছি ব্রাজিল যদি দেশ বোঝায়, ব্রাজিল যদি দেশ বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব, বাট ব্রাজিল দ্বারা যদি দল বোঝায়, দল যেমন টিম, যেমন এখানে ব্রাজিল দিয়ে ব্রাজিল দেশকে বুঝাই নাই, ব্রাজিলের ফুটবল টিমকে বুঝাইছে। হ্যাঁ, আর একটা টিমে একজন থাকে না, অনেক, অর্থাৎ দল বা গ্রুপ যদি বোঝায় তাহলে ভার্ব প্লুরাল গ্রহণ করে। হ্যাঁ, তাহলে এই যে 200 নম্বর প্রশ্ন, এই জন্য এখানে হ্যাভ ওন ব্যবহার করা হয়েছে, এটা দিয়ে ব্রাজিল দেশকে বুঝায় নাই, বরং ব্রাজিলের ক্রিকেট ও সরি ফুটবল টিমের সদস্যদেরকে বুঝাইছে। ওকে, মনে থাকবে তো স্যার এটা? একশো 95, আচ্ছা 95টা আমি দেখাচ্ছি, সমস্যা নেই, পেজটা শেষ করে আসি। এখানে একটু পরবর্তীতে কয়েকটা প্রশ্ন আছে, একটু দেখাই। এখানে বিষয়টা কি বলছে দেখেন, পুলিশ, এগুলো প্লুরাল, জন্ম নিয়েই প্লুরাল। হ্যাঁ, আর ইয়েস্টারডে মানে অতীত, এই জন্য এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা সেম, দেখেন পরের প্রশ্নটা সেম, কি এই যে পুলিশ, পুলিশ এটার পরে প্লুরাল ব্যবহার করা হয়েছে, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। আচ্ছা, ওয়াজ ব্যবহার করা যাবে না, এগুলো প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে, আচ্ছা 95টা আমি একটু পরে আবার আলোচনা করছি, একটা কি শেষ করে আসি, এই পেজটাই লাস্ট অংশটা আমাদের আজকের এটা।
এরপর এখানে দেখেন পুলিশ আছে, আবারও পুলিশ আছে, হ্যাঁ, এই জন্য প্লুরাল গ্রহণ করছে। দ্য কারেক্ট সেন্টেন্স ক্যাটেল, ক্যাটেল এটাও প্লুরাল, ওকে, যেহেতু প্লুরাল তাহলে এই যে কন্টিনিউয়াস টেন্সের আর বসবে, এটা গ্রেজিং ইন দ্য ফিল্ড। আচ্ছা, ক্যাটেলস এর সাথে এস হবে না কিন্তু, হ্যাঁ, এই জন্য এটা ভুল, এস দেওয়া যায় না, ক্যাটেল মানে গবাদি পশু, এটা প্লুরাল। এরপরে আসেন দ্য মব, এই যে দ্য মব দেখতেছেন কি বলছে দেখেন, দ্য মব ডিসপ্রেসড, তাহলে মব সৃষ্টি করছে মানুষ, বর্তমানে বুঝে না যে বিভিন্ন ধরনের মব বা যেটাকে বলা হয় ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, এগুলো আবার সিঙ্গুলার, ওকে, এটা বুঝাই যায়। তাহলে এদের পরে কি বসবে, হ্যাজ, দ্য মব হ্যাজ ডিসপ্রেসড, মানে ভ্রান্ত ধারণা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার আসেন 195 প্রশ্ন, 195 প্রশ্নটা একটু দেখে আসি কি বলছে। ও 195 প্রশ্নের বলছে যে ভাইয়া কেন সি হলো না, সি হইল না এই জন্য কারণ এটা পারফেক্ট টেন্স, এই যে দেখেন ভার্বের তৃতীয় রূপ আছে, আর ভার্বের তৃতীয় রূপ হইলে হ্যাভ বসাতে হয়। এই যে ইয়েট আছে, ইয়েট দিয়ে বোঝা যায়, আমরা লিখেছিলাম যে ইয়েটে পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, সেটা প্রেজেন্ট পারফেক্টে। আপনি কি আমার উত্তরটা পেয়েছেন, যে নাকি প্রশ্ন করেছিলাম, ঠিক আছে, যে প্রশ্নটা করেছিলেন 195 যে সি কেন হইলো না, উত্তর কি পাইছেন? তো যাই হোক, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি কেমন ছিল বা আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টসে জানিয়ে দেন, এবং যদি কোনো প্রশ্ন এর বাহিরে থেকে থাকে সেগুলো করতে পারেন। আমরা ক্লাসটি এখন শেষ করব, যদি একটু লেট হয়েছে কিছু করার নাই, টপিক ওয়াইজ একটু কম বেশি হলে আমাদের সেটা মেনে নিতে হবে। আমাদের নেক্সট ক্লাস হবে পেইড ব্যাচের অন্য টপিকের উপরে, মাস্টার বইয়ের, তো সেই ক্লাসে আবার আমরা আশা করি সবাই যুক্ত হব। আপনাদের ক্লাস কেমন লাগলো একটু কমেন্টসে জানান, এবং ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিলেন, এবং যারা শেয়ার দেননি পরবর্তীতে চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন, বা আমরা যখন আবার আপলোড দিয়ে দিব গ্রুপে, কারণ লাইভ ক্লাস 30 দিনের বেশি থাকে না, তখন আবার আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই, ওকে। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নগুলো এখানে নেই, হ্যাঁ, ওই প্রশ্নগুলো এখানে নেই, ওগুলো হচ্ছে ইয়োর টার্ন, আপনি করবেন, আপনি প্রশ্নের উত্তরগুলা পরবর্তীতে সলভিং ক্লাসে পাবেন, ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমরা আজকের মতো ক্লাসটি শেষ করব। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, হ্যাঁ।